আর চলে এসেছি শান্তিনিকেতনে, সংস্কৃতির পীঠস্থান আর আমাদের প্রাণের জায়গা। তো সবাই দেখে নিন, আর প্রথমেই না একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সেকেন্ড পার্টে আমি বাকি অংশটা দেব, কারণ একটার মধ্যে বিস্তারিত দুদিনের ভ্রমণ ঠিক মতো দেওয়া যাবে না। তো আমরা রওনা দিয়েছিলাম শান্তিনিকেতন এক্সপ্রেসে চড়ে। আমাদের বন্দে ভারতে যেতে একটু অসুবিধা ছিল, কারণ অত সকালে যাওয়া আর তারপরে এত বেশি টাকা খরচ। তার থেকে বাবা এই ট্রেনটা অনেক ভালো, এবং এটা 10টায় ছাড়ে আর 12টা 15 ঠিক পৌঁছে যায়। আর সিসিতে মানে চেয়ার কারে আপনার বসবার জায়গাটাও খুব ভালো, অনেকটা স্পেসিয়াস। মাত্র 320 টাকা করে টিকিট। তো আমরা বেশ আরামে সবুজ দেখতে দেখতে পৌঁছে গেলাম শান্তিনিকেতন। অজয় নদ ক্রস করলেই মনে হয় এই বোলপুর ঢুকে যাচ্ছে। তো আমি বহুদিন পর যাচ্ছি, তো মনে আর একটু আনন্দ ছিল, ওই জন্যে অনেক দিন পর দেখব শান্তিনিকেতনকে। তো আস্তে আস্তে আমরা এসে উপস্থিত হলাম স্টেশনে। ব্যাস, স্টেশনে নেমে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম, আর ওখান দিয়ে বেরিয়েই দেখলাম প্রচুর টোটো। আচ্ছা, এইখানে বলে রাখি, টোটোওয়ালারা কিন্তু ঠকাবার জন্য দাঁড়িয়ে আছে, এবং মানে তারা আমাদের যেমন 150 টাকা ভাড়াটা 300 টাকা বলেছিল। তো ওই অত দরদাম করতে ভালো লাগে না, তবুও আর কি বলা হলো। আর আমাদের ভাগ্য ভালো ছিল, একটা ভালো টোটো দাদা পেয়ে গেছিলাম। আমরা রাজবাড়ি রিসর্টটাকে গুগলে সার্চ করে গেছিলাম, আরও কয়েকটি দেখে গেছিলাম, কিন্তু এই রাজবাড়ি রিসর্টের এই ফুল দেখে আমাদের এত মন ভরে গেল, আমরা আর কোথাও গেলাম না, ওখানেই থেকে গেলাম। আর দাদাদের ব্যবহারও বেশ ভালো। ভিতরটা দেখাবো। আর আর পরবর্তী ব্লগটাতে ভেবেছি আরও কিছু হোটেল আমরা যেগুলো দেখে গেছিলাম, আমরা সেগুলোও ঘুরে এসেছি, সেগুলোকেও আপনাদের দেখাবো। তো এই হোটেলের বিস্তারিত বিবরণ আমি আমার বর্ণনাতে দিয়ে দেব। আর এই আপাতত বলে রাখি, আমাদের 3 অ্যাডাল্ট, আমরা একটা খুব ভালো রুমই নিয়েছিলাম। 3 অ্যাডাল্ট 1 বেডরুম, এটা আমাদের ভাড়া নিয়েছিল 3000 টাকা, 3 জনের উইথ ব্রেকফাস্ট। তবে অনেক দরদাম তো চলে, আমরা সেরকম কিছু করিও নি। দেখে নিন, বেশ ভালো, মানে আমাদের তো খুব ভালো লেগেছে। আর একটু নিরিবিলিতে, সোনাঝুরি হাট থেকে কসবা রোডের দিকে সোজা আর কি বেরিয়ে গেলে, সোনাঝুরি হাট বাদিকে রেখে সোজা বেরিয়ে গেলে ঠিক 1 কিলোমিটার গিয়ে ডান দিকে ঢুকলেই এই হোটেল। তো আমাদের 3 জনের জন্য এরকম বেড দিয়েছিল, একটা 2 বেড আর একটা সিঙ্গেল বেড। আর সবই যা ভালো হোটেলে থাকে ছিল, টিভি, ওয়ার্ড্রব, ভালো টয়লেট। আর আমার যেটা খুব দরকার হয় সেটা হচ্ছে চা কফি। ওরা চা কফি আর ইলেকট্রিক কেটল দিয়েছিল, ফলে যখন খুশি বানিয়ে খাওয়া যায়। তো আমরা হোটেলে ফ্রেশ হয়ে হোটেলেই খেলাম। হোটেলের মেনু কার্ডটা দেখে মনে হলো ঠিকই আছে, প্রাইসটা রিজনেবল, তো আমরা ওই জন্য হোটেলেই খেয়ে বেরোলাম। প্রথম দিনে আমাদের ওই যে টোটো দাদা এনেছিল তাকেই বলা ছিল, তো তিনিই আবার এলেন, এবং আমরা ততক্ষণে খাওয়া দাওয়া করে রেডি হয়ে ওনার টোটো করেই ঘুরতে বেরোলাম। এই যে আমাদের ইলেকট্রিক কেটল আর চা কফি, যেটা এসেই খুব দরকার হয়েছিল। আর এই হোটেলের মানে সিকিউরিটিটা খুব ভালো। এমনি তো সিসিটিভি আছে, আর ওরা বললে গাড়ি ও টোটো সবই ডেকে দেয়। তো লাঞ্চেও আমাদের ভালোই খাওয়া হয়েছিল, বেশ একটা রাজবাড়ি থালি আর একটা এমনি থালি নিয়ে আমরা 3 জন খেয়ে নিয়েছিলাম। তো এই খাওয়া দাওয়া করে, এই যে টোটো দাদা খুব ভালো মানুষ, ওনার নাম্বারও দিয়ে দেবো, আরও কয়েকজনের নাম্বার দিয়ে দেবো। তো আমাদের প্রথমেই উনি বললেন চলুন ডিয়ার পার্ক দেখে নিই। তো ডিয়ার পার্কে গেলাম। ডিয়ার পার্কে আপনার ঢুকতে কোনো পয়সা লাগে না, কিন্তু সঙ্গে আধার কার্ড চাই। ফোনে অথবা সঙ্গে আধার কার্ড থাকলে ওইটা শুধু ওটা দেখে, তারপর আমরা ঢুকে গেলাম ভিতরে। আর সত্যি হরিণগুলো এত তরতাজা, ওদের খেতে দিয়েছিল বলে ওরা আবার আমাদের গায়ের কাছে চলে আসছিল। একদম ভয় পড়ে না মানুষকে। যে দেখুন খাচ্ছে কেমন মনের আনন্দে, খুব ভালো লেগেছে। চিড়িয়াখানায় সাধারণত এত ভালো হরিণ তো থাকে না, এত তরতাজা হরিণ থাকে না। তো এদের দেখে আমাদের খুব ভালো লাগলো, যদিও ভিতরের ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ করে দিয়েছে, ঢুকতে দেয় না। তো ওই সামনে একটুখানি ঘুরে ওই হরিণদের দেখে আমরা প্রচুর ছবি টবি তুলে বেরিয়ে এলাম, এবং এরপর গেলাম আমরা সুরুল রাজবাড়ি। এই ঐতিহাসিক রাজবাড়িটা আগে আমি কোনোদিন যাইনি, এবং এটা সত্যিই দেখবার মতো।
1750 সালে এই রাজবাড়ি তৈরি হয়। জমিদার বা রাজা শ্রীনিবাস সরকার এটা তৈরি করেছিলেন। দেখুন, দেখবার মতো এই রাজবাড়ি সত্যি, মানে এর থামগুলো ইউরোপিয়ান স্টাইলে, কিন্তু অন্যান্য কাজগুলো আবার বাঙালিদের বা বাঙালিয়ানায় ভর্তি। ভীষণ সুন্দর, আর ওখানে বড় বড় করে তাদের ইতিহাসও লিখে দেওয়া আছে, আপনি পড়ে নিতে পারেন। সব থেকে সুন্দর হচ্ছে দুর্গা দালানটা। দুর্গা দালানে তো ছবি তোলার লাইন পড়ে গেছিল। ভীষণ সুন্দর দুর্গা দালান, এবং শুনেছি এখানকার দুর্গাপুজো খুব বিখ্যাত। একবার আমি এখানে দুর্গাপুজোয় আসব। এত সুন্দর, দেখুন। আর এই রাজবাড়ির জন্যেই এই সুরুলের উন্নতি হয়েছে, কারণ ওনারা এই জায়গাটাকে একটা ব্যবসায়িক জায়গা হিসেবে তৈরি করেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তারা ব্যবসা করতেন, ফলে এখানকার উন্নতি আরও অনেক বেশি হয়। এবং বিশ্বভারতীর উন্নয়নে বা সাংস্কৃতিক কাজকর্মেও এই সুরুল রাজবাড়ির অনেক অবদান আছে। তো এই রাজবাড়িটা আমি আগে কোনো দিন দেখিনি, ফেসবুক দেখে জেনেই গেছি, তো খুবই ভালো লাগলো। আমরা অনেকক্ষণ ধরেই এই রাজবাড়ির মধ্যে রইলাম। তারপর তাদেরই মন্দির পাশে রয়েছে, সেখানে যাবেন অবশ্যই। এইখানে রয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দির আর জোড়াশিব মন্দির। লক্ষ্মীনারায়ণ মন্দির গায়ে টেরাকোটা কাজ, দেখলেই বুঝতে পারবেন আপনি শান্তিনিকেতনে দাঁড়িয়ে আছেন, কারণ শান্তিনিকেতনের শিল্পীদের তো তুলনা হয় না। তো ওই কাজ দেখলেই বোঝা যায় যে এরা জাত শিল্পী, এত ভালো কাজ। তো আমি তো অনেকক্ষণ ধরে ফটো তুললাম। আর পেছনে রয়েছে নাম গান পাঠ হওয়ার একটা বিশাল জায়গা, সেটাও খুব সুন্দর। এই দেখুন কাজগুলো। তো এইখান থেকে আমাদের আবার যাওয়া ছিল সৃজনী শিল্পগ্রামে। তো কাছেই সেটা, এখান থেকে 800-900 মিটার দূরে, প্রায় হাঁটা পথ। যদিও আমাদের টোটো দাদা তো বুক করা ছিল সারাদিনের জন্যে, তো ওনার সঙ্গেই আমরা গেলাম। এইখান থেকে আমরা রওনা দিতে দিতে একটু দেরি হয়ে গেছিলো। ও আচ্ছা, একটা কথা বলা হয়নি, এই রাজবাড়ি প্রবেশের মূল্য হচ্ছে 10 টাকা করে, মাত্র 10 টাকা করে টিকিট। তো এই 10 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকেছিলাম। তারপর ওইটা দেখে, এই মন্দির দেখে বেরোতে বেরোতে আমাদের না একটু বিকেল হয়ে গেছিলো। সৃজনী শিল্পগ্রামে গেলে অবশ্যই একটু তাড়াতাড়ি যাবেন, কারণ ওটা 9টা থেকে 5টা খোলা থাকে, আর 5টায় ডট বন্ধ হয়ে যায়। কিন্তু দেখবার জিনিস কিন্তু অনেক কিছু আছে। বিশেষ করে ওদের যে জিনিসগুলো বিক্রি করছে সেগুলো খুব ভালো, কোয়ালিটিও খুব ভালো, দামও ঠিকঠাক। তো আমাদের আবার এই মন্দির দেখতে দেখতে অনেকটাই দেরি হয়ে গেছিল। এরপর আমরা গেলাম এই সৃজনী শিল্পগ্রামে। ঢুকেই বাদিকে টিকিট কাউন্টার, 40 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। ঢুকেই বুঝতে পারছি যে শিল্পীদের হাতের ছোঁয়া চারিদিকে রয়েছে। পেন্টিং বলুন বা এইসব মূর্তি, সবই খুব সুন্দর। বিশেষ করে যারা আর্টিস্ট তাদের তো আরোই ভালো লাগবে। তারপর কিছুটা যেতেই এই বাউল দাদার গান শুনতে পেলাম, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনলাম। গান শুনে তারপর আবার মাদলের আওয়াজ কানে এলো। তো আমরা দেখতে দেখতে ওই দিকে ছুটলাম যে ওই দিকে নিশ্চয়ই মাদল বাজছে। হঠাৎ মনে হলো শান্তিনিকেতনে এলে তো এই একটু সাঁওতালি নাচ করতে ভালোই লাগে। এই আদিবাসী নৃত্য সবার মনকে ছুঁয়ে যায়, বিশেষ করে এই গানটা যখন বাজে শেষ বিকেলে, তখন না সবারই মন নেচে ওঠে। এই এত সুন্দর জায়গা, আপনার এমনিও একটা দিন সময় কাটাতে খুবই ভালো লাগবে। এই শিল্পের ছোঁয়া শান্তিনিকেতন ছাড়া আর কোথাও হয় না। দেখুন, অসাধারণ। এখানে আবার মাঘ উৎসবের আয়োজন চলছিল, মঞ্চটাও তেমনি। শিল্পের ছোঁয়া এখানে সব জায়গায়। তো আমরা এরপর ওদের সাথে বেশ কিছুক্ষণ নাচও করলাম। দিদিরা খুব খুশি হয়েছে, আমরা 3জন মিলে অনেকক্ষণ নাচ করেছি। তারপর এই জামা কাপড় দেখতে দেখতে টাইমটা খুব বেশি হয়ে গেছিলো, যার জন্য আমাদের আর বেশিক্ষণ থাকা হয়নি। খুব বেশি কিছু কেনাও হয়নি, 2-1টা ওই অর্নামেন্টস কিনেই আমাদের ওখান থেকে বিদায় নিতে হলো। বেশ রাতই হয়ে গিয়েছিল, মানে এখান থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। তারপরে এই দেখুন, এটা গড়িয়াহাট নয়, এটা সোনাঝুরি হাট, কিন্তু এই রকম ভিড় হয়ে থাকে। তো আমরা ওই জন্য আর এত ভিড়ের মধ্যে, সেদিন ছিল রবিবার, তো আমরা আর ওই জন্য
নামলাম না, আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই একটা এপিসোডে আমার সব কিছু হবে না, তাই জন্য আমি আরেকটি ভাগ তৈরি করেছি। ওই দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন কঙ্কালীতলা, আমার কুটির, দুই কন্যার হেসেল ঘর, বিশ্বভারতী আর সোনাঝুরি হাটের বিস্তারিত বিবরণ।